সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2026 প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো অবশ্যই সমাধান করা উচিত। তো আজকে সমাধান করব হচ্ছে 2012 সালে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নটি। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এটি একটি সূত্র, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। জাস্ট আপনি মুখস্থ রাখবেন। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণের মান কি হবে? তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক, তাহলে এটি যদি ব্যাসার্ধ হয় এবং এই বিন্দুগামী কোন স্পর্শক, তাহলে আমরা একটি শর্ত জানি যে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব। তাহলে লম্ব মানে এক সমকোণ। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 25 টাকায় কলমটা বিক্রি করা যে পরিমাণ ক্ষতি হয়, 35 টাকায় বিক্রি করলে ঠিক ততটুকু বা সেই পরিমাণ লাভ হবে। তাহলে এই কলমটির ক্রয় মূল্য কত ছিল? এই প্রশ্নটা আপনি কিন্তু খুবই শর্টকাট করে করতে পারবেন। সেটা হচ্ছে যে এই 25 টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হলো এবং 35 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, মানে দুটাই সমান। তাহলে এই দুটার যে পার্থক্য কত? 10। 10 এর অর্ধেক কত? 5। এই 5 আপনি কার সঙ্গে যোগ করে দিতে পারেন? এই 25 এর সঙ্গে যোগ করে দিলে আপনি ক্রয় মূল্য পেয়ে যাবেন, অথবা 35 থেকে 5 বিয়োগ করে দিলে আপনি ক্রয় মূল্যটা পেয়ে যাবেন। তাহলে ওই যে কলমটির ক্রয় মূল্য কত ছিল? 30 টাকা। একটি গরু 450 টাকা বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8/1 লাভ হলো। তাহলে এই গরুটার ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমাদের এই অপশনে অবশ্যই ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা চিন্তা করতে পারি এই অপশনের কোন সংখ্যাটার 8/1 এই সংখ্যাটার সঙ্গে যোগ করলে 450 আসে। তার মানে আপনি দেখেন এই যে 400 যে সংখ্যাটা, 400 সংখ্যাটার 8/1 যদি আমরা 400 সঙ্গে যোগ করে দিই তাহলে কিন্তু 450 চলে আসবে। এই 400 এর 8/1 কত আসবে? 400 এর 8/1 কিন্তু আসবে আপনার 50। তার মানে এই 50 যদি 400 সঙ্গে যোগ করে তাহলে আসবে কত? 450। তাহলে অবশ্যই এই গরুটার ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টা নলই একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এই ধরনের প্রশ্নের আপনি উত্তরটা কিভাবে দিতে পারেন? এটা হচ্ছে কাজের ক্ষেত্রেও থাকতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের বিপরীত ভগ্নাংশগুলো যোগ করবেন। 10/1, তারপর 12/1, তারপর হচ্ছে 15/1। এই ভগ্নাংশের যোগটা যদি আপনি পারেন তাহলে এখানে দেখেন এই ভগ্নাংশগুলো যদি আপনি যোগ করেন, এখানে লসাগু কত হবে? লসাগু হবে 60। তাহলে 10 দিয়ে ভাগ করলে 6, আর 12 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 5, 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে এখানে আসবে হচ্ছে আমার 60/15। তার মানে এটা কাটাকাটি করলে হচ্ছে 4/1। এখন আমার সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করার কথা যদি বলতো তাহলে এটার উত্তর হইতো এই ভগ্নাংশটার জাস্ট বিপরীত ভগ্নাংশ, তার মানে 4 ঘন্টা হইতো। যেহেতু অর্ধেক পূর্ণ করবে তাহলে সময় লাগবে অবশ্যই 2 ঘন্টা। 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে। কাজ আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে অবশিষ্ট কাজটা সম্পন্ন করতে পারবে কতদিন? আমরা এটা নির্ণয় করব। তবে এখানে আপনি একটু বিষয় খেয়াল করেন যে এই 30 জন লোকের কাজটা কত দিনে করার কথা ছিল? 24 দিনে, কিন্তু 12 দিন পরে, তাহলে 12 দিন পরে কি 15 জন লোক চলে গেল। তাহলে 30 জনের মধ্যে থেকে 15 জন চলে গেলে আর বাকি থাকে হচ্ছে 15 জন লোক বাকি থাকে। এবং তারা যদি এই 30 জন লোক যদি 24 দিনে কাজটা সম্পন্ন করতে পারে তাহলে তার অর্ধেক দিনে অবশ্যই অর্ধেক কাজ সম্পন্ন করছে। তার মানে 2/1 কাজ সম্পন্ন করা হয়েছে আর 2/1 কাজ বাকি রয়েছে। এখন আমরা নির্ণয় করব যে বাকি যে 15 জন ব্যক্তি আছে সেই 15 জন ব্যক্তি ওই 2/1 অংশ কাজ কতদিনে শেষ করতে পারে। 30 জন লোক, আমরা এখানে কি করব? তাহলে 30 জন ব্যক্তি 2/1 অংশ কাজ করছে, কতদিনে কাজ করছে? আপনি এই 12 দিনে কিন্তু করে। যেহেতু আমরা দিন নির্ণয় করব, যেটা নির্ণয় করব ওইদিকে সেটা ডান পাশে রাখি। তাহলে 30 জন লোকে আমরা 12 দিন তো তারা কাজ করছে, তাই না? তাহলে 30 জন লোক 2/1 অংশ কাজ করছে কতদিনে? 12 দিনে। এখন দেখেন এর অর্ধেক ব্যক্তি কত চলে আসবে? এর অর্ধেক। তাহলে অর্ধেক ব্যক্তির আরো কতটুকু কাজ বাকি রয়েছে? তার মানে 15 জন ব্যক্তি কাজটা করবে, কতটুকু কাজ করবে? বাকি অর্ধেক। তাহলে তাদের অবশ্যই দিনের সংখ্যাটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এইভাবে আপনি চিন্তা করতে পারেন। তাহলে 24 দিনে কিন্তু তারা কাজটি শেষ করতে পারবে। সঠিক উত্তরটা কি হবে? 24 দিনে। করিম ও রহিমের নম্বরের অনুপাত হচ্ছে 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত হলো 6:7। করিম ও মোহনের নম্বরের অনুপাতটা কত সেটি আমরা নির্ণয় করবো। তাহলে এখানে আমি একটু সংক্ষেপে লিখে নিই। করিম এবং রহিম তাদের নম্বরের অনুপাত কি দেওয়া আছে? 3:4। রহিম ও মোহন, তাহলে রহিম ও মোহনের নম্বর অনুপাত হচ্ছে 6:7। এটা হচ্ছে ধারাবাহিক অনুপাতটা আপনি নির্ণয় করবেন। তারপরে সর্বশেষ নির্ণয় করবেন করিম এবং মোহনের যে অনুপাত, করিম এবং মোহন। আপনি যখন ধারাবাহিক অনুপাতটা নির্ণয় করতে পারবেন তখনই কিন্তু আপনি করিম এবং মোহনের অনুপাতটা পেয়ে যাবেন। তাহলে এখানে দেখেন দয়ের মতো করে আপনি এইভাবে গুণ করেন, 3×4 = 18, তারপর 24, তারপরে পাবেন কি 4×7 = 28।
তাহলে এটা হচ্ছে করিম আর এটা হচ্ছে মোহন। তার মানে কি আসলো 18:28। এখন আপনি 2 দ্বারা যদি ভাগ করেন তাহলে 9:14। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। তাহলে 10 বছর পূর্বে যদি তাদের বয়সের অনুপাত 7:2 হয়, তাহলে 10 বছর পূর্বে তাদের মোট বয়স কত ছিল? এই 74 থেকে যদি আমরা দুইজনের 10 করে 20 বাদ দিই তাহলে পাবো হচ্ছে 54 বছর। 10 বছর পূর্বে তাদের মোট বয়স ছিল এবং সেখানে তাদের অনুপাত, বয়স অনুপাত হচ্ছে 7:2। তাহলে এই দুটো যোগ করব, যোগ করে আমরা 54 কে যদি ভাগ করি তাহলে পাবো কত? 54 কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 6। এই 6 7 সঙ্গে গুণ করলে পাবো পিতার বয়স 42 বছর। 6 2 এর সঙ্গে গুণ করলে পাবো হচ্ছে পুত্রের বয়স 12 বছর। তাহলে এটা হচ্ছে 10 বছর পূর্বের বয়স। 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 42 এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 12। তাহলে 10 বছর পূর্ব থেকে যদি আপনি বর্তমানে আসেন তাহলে 10 যোগ করে আসবেন এবং 10 বছর পরে তাদের বয়স অনুপাত, তাহলে মোট যোগ করবেন কত? 20। তাহলে 20 যোগ করেন তাহলে আসবে হচ্ছে 62। আর এখানে যদি 20 যোগ করেন তাহলে আসবে হচ্ছে আপনার 32। কি বলা হচ্ছে? 10 বছর পরে তাদের বয়সের যে অনুপাত, তাহলে 62 আর 32-এর যে অনুপাত কি হবে? 2 দ্বারা যদি ভাগ করেন তাহলে 62 কে ভাগ করলে পাবেন হচ্ছে 31 এবং 32 কে 2 দ্বারা ভাগ করলে পাবেন 16। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের মোট বয়স কত? তাহলে এখানে অপশনে অবশ্যই মোট বয়সটা দেওয়া আছে এবং তাদের মোট বয়সের যে অনুপাতটা কি দেওয়া আছে? 3:4। তাহলে এই দুটো যোগ করলে কি মোট বয়সটা ভাগ যাবে, তাই না? তাহলে যোগ করলে হচ্ছে 7। এই 7 দ্বারা দেখেন আপনার অপশনে কোন সংখ্যাটা বিভাজ্য? তাহলে একমাত্র হচ্ছে এটা বিভাজ্য। তাহলে অবশ্যই কিন্তু তাদের মোট বয়স হচ্ছে 35 বছর হবে, যেহেতু তাদের মোট বয়সের যে অনুপাতটা দেওয়া আছে বর্তমানে বয়স অনুপাত 3:4। তাহলে অবশ্যই এই 7 দ্বারা কি হবে? অপশনের যে বয়সটা দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটি বিভাজ্য, সুতরাং অবশ্যই চোখ বন্ধ করে আপনি এটি আনসার করতে পারেন। একজন দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনে গড় আয় করলেন কত? 40 টাকা। তাহলে বাকি দিনগুলোতে তার গড় আয়ের পরিমাণটা কত? বাকি দিন বলতে 8 দিন থাকবে, তাই না? তাহলে এখানে আপনি 12 দিনের আয় কত? 504 এবং 4 দিনের মোট আয়টা কত? 40 করে প্রতিদিন আয় করলে তাহলে মোট আয় হচ্ছে 160। 4 দিনের গড় আয় যেহেতু দেওয়া আছে 40, তাহলে মোট আয় হচ্ছে 160। এখান থেকে যদি বাদ দেন তাহলে 8 দিনের আয়টা আপনি পেয়ে যাবেন। 8 দিনের আয় পাবেন কত? এখানে যদি আপনি বিয়োগ করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে 344 টাকা হচ্ছে আপনার 8 দিনের মোট আয়। তাহলে 8 দিনের মোট আয় থেকে আপনি 8 দ্বারা ভাগ করলে, একে যদি 8 দ্বারা ভাগ করেন তাহলে গড় আয়টা পেয়ে যাবেন। তাহলে এখানে গড় আয় পাবেন কত? 43 টাকা। তাহলে মোট মানে এখান থেকে গড় আয় হচ্ছে 43 টাকা। আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, দৈর্ঘ্যটা 20% বৃদ্ধি এবং প্রস্থটা 10% হ্রাস হলে ক্ষেত্রফলের কি পরিবর্তনটা ঘটবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? কতটুকু হ্রাস পাবে বৃদ্ধি পাবে? তাহলে এখানে 20% বৃদ্ধি বলতে আপনি কি লিখবেন? 120। তারপরে হচ্ছে 10% হ্রাস, তার মানে হচ্ছে 90। এখন এই 0 0 বাদ দেন আর এই 9 আর 12 গুণ করেন। 9 আর 12 গুণ করলে পাবেন 108। 108 কি 100 থেকে কতটুকু বেশি? 108 থেকে 8 বেশি, তার মানে 20% বৃদ্ধি। এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কি হবে? এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এখানে ধারার যে পার্থক্যটা সেটা আমরা প্রথমে খেয়াল করি। এখানে পার্থক্য হচ্ছে কত? 3। এই দুটোর মধ্যে পার্থক্য 3। এখানে পার্থক্য কত? 6। এখানে পার্থক্য কত? 12। তাহলে এখানে পার্থক্যটা আছে কত? 24। তার মানে আপনি খেয়াল করেন যে পার্থক্যটা দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই পদের সঙ্গে পরবর্তী পদের পার্থক্যটা অবশ্যই কত হবে? তার দ্বিগুণ, মানে কত? 48 হবে। তাহলে এই দুটো যোগ করলে পাবেন হচ্ছে এটার সঙ্গে এটা যোগ করে দিবেন, তাহলে পাবেন হচ্ছে 100। তার মানে পরবর্তী পদটা কত হবে? 100। বর্গটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আপনি এই বর্গ মানে কি? এখানে অবশ্যই এই সংখ্যাটা দুটার গুণ 0.004 গুণ হচ্ছে 0.004। এখানে বামে হচ্ছে 3 ঘর বামে দশমিক, এখানে 3 ঘর বামে দশমিক, তাহলে গুণ ফলে অবশ্যই 6 ঘর বামে দশমিক থাকবে। তাহলে 6 ঘর বামে দশমিক আছে কোথায়? এখানে আছে 6 ঘর বামে দশমিক এবং 4 আর 4 গুণ করলে হচ্ছে 16। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। a প্লাস b এর মান হচ্ছে 12 এবং ab এর মান হচ্ছে 35। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত সেটি কি বলে? a প্লাস b হোল স্কয়ার। তার মানে এই 12 এর যে বর্গ, 12 এর বর্গ কি হবে? 144। a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি হবে? 2b। মাইনাস 2b বলতে এখানে 2 আর ab, ab বলতে 35, 35 গুণ করলে হচ্ছে 70। তাহলে 140 থেকে 70 যদি বাদ দেন তাহলে আপনি পাবেন হচ্ছে 74। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে উৎপাদক। তাহলে এর উৎপাদক আসলে কোনটি? তাহলে এটা আপনি কিভাবে সহজে নির্ণয় করতে পারেন? তাহলে এখানে দেখেন এই যে এই দুইটার এই যে প্রান্তীয় রাশি দুইটার গুণফল কি আসছে? -6। তাহলে -6 বলতে তাহলে এখানে আমি মধ্যবর্তটাকে ভেঙে কি করব? দুইটা পদে লিখবো। তাহলে দুইটা পদের গুণফল মাইনাস কখন হবে? অবশ্যই একটা প্লাস হবে এবং একটা মাইনাস হবে। এবং আরেকটা বিষয় খেয়াল করতে পারেন, এই যে উৎপাদকগুলোর মধ্যে থেকে আপনি কোন সংখ্যাটা নিতে পারেন। তাহলে x এর মান কি নিলে এই রাশিটার মান শূন্য হয়?
এক্স এর মান যদি আপনি এই এক্স এর মান যদি আপনি -1 নেন, এক্স এর মান যদি -1 নেন তাহলে এটা সেটা মান 0 হয়। তাহলে এক্স এর মান যখন আপনি -1 নেবেন তখন উৎপাদকটা কি হবে? x+1। উৎপাদকটা অবশ্যই x+1 হবে। উৎপাদকটা কি হবে? অবশ্যই x+1। তাহলে x+1 কোথায় কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে। তাই আমি কি বলছিলাম যে একটা উৎপাদক হবে, একটা হবে প্লাসের আর একটা হবে কি মাইনাসের। একটা হবে প্লাসের একটা মাইনাসের। যেহেতু এটা প্লাস চলে আসছে তাহলে আরেকটা কি হবে? অবশ্যই মাইনাস চলে আসবে। এটা হচ্ছে সঠিক উত্তর। এইভাবে